প্রিয় দর্শক, প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। নির্বাচিত খবরে আজ আমরা কথা বলবো প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের রাষ্ট্রীয় সফর নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। রাহিদ ভাই, কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের 3 দিনের রাষ্ট্রীয় সফর আজ শেষ হলো। যতদূর আমরা জানতে পেরেছি তিনি এখন ঢাকার পথে আছেন। এই চীন সফরে বাংলাদেশের সঙ্গে কি কি চুক্তি, আলোচনা, সমঝোতা স্মারক এবং আমাদের প্রত্যাশা এবং অর্জন নিয়ে যদি আপনি ছোট করে যদি বলেন। অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো চীন সফর করলেন। সফরের দুটো অংশ, একটা অংশ হচ্ছে 22 থেকে 24 বিকেল পর্যন্ত চীনের দালিয়ান শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে অ্যানুয়াল কনফারেন্স, যেটা সামার দাভোস, সেখানে উনি অংশ নিয়েছিলেন এবং 24 তারিখ সন্ধ্যা রাতের 8:30 থেকে 9টা এই সময় চলে আসেন। তো সেইভাবে যদি আমরা বলি 24 রাত থেকে আজকে দুপুর পর্যন্ত, দুপুর না বিকেল পর্যন্ত, বিকেল স্থানীয় সময় বিকেল 5টা, আমাদের সাথে টাইম 2 ঘন্টা ডিফারেন্স, এই পর্যন্ত উনি ছিলেন। এবং শেষ দিনে তিনি আপনার তিয়েনআনমেন স্কোয়ারে যারা আত্মাহুতি দিয়েছিলেন তাই বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। চীনের ন্যাশনাল পিপল কংগ্রেসের চেয়ারম্যান তার সাথে দেখা করেছেন। আর গুরুত্বপূর্ণ এবং প্রধান যে বৈঠক, যেটা নিয়ে যত কৌতূহল, প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে এবং সেটা সূত্র ধরে সফর যেহেতু শেষ, এবং আমরা জানি যে একটা যৌথ ইশতেহারও ঘোষণা হয়েছে। সেই ইশতেহারে উঠে এসছে যে সামনের দিনগুলোতে দুই দেশ সম্পর্কটা কীভাবে এগিয়ে নেবে। এখন আপনি যদি প্রাপ্তির কথা বলেন, ঠিক বিদেশের একটা দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ক কিন্তু ঠিক ওই পাল্লায় মাপা যায় না যে আমরা অন্যান্য ক্ষেত্রে দেখি একটা টার্গেট দেওয়া থেকে টার্গেটটা পূরণ হলো বা হলো না। এখানে নীতিগত বিষয় সিদ্ধান্তগুলো হয়। এখন যদি বলেন, প্রথম কথা একটা একটা করে বলি, এই সফরে যে 17টা নানান রকম দলিল, চুক্তি, সমঝোতা, কর্মপরিকল্পনা, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির একটা সমঝোতা স্মারক হয়েছে, অর্থাৎ পার্টি লেভেলে এঙ্গেজমেন্ট আরও বাড়ানো। এবং আমরা 24শে অগাস্টের পর থেকে দেখেছি বাংলাদেশে সবগুলো রাজনৈতিক দল আলাদা আলাদা করে গেছেন। এটা নিয়মিত সফর বিনিময় হচ্ছে, নানান পেশাজীবীরাও যাচ্ছে, অর্থাৎ জনপরিসরে এবং রাজনৈতিক স্তরে যোগাযোগ সম্পৃক্ততা বাড়ার একটা কাঠামো তৈরি হয়েছে। জিডিআই বলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যে গ্লোবাল 4টা ফরেন পলিসি ইনিশিয়েটিভ, তার একটি হচ্ছে জিডিআই, যেটা মূলত উন্নয়ন কেন্দ্রিক, সেটিতে বাংলাদেশ বা যুক্ত হয়েছে। তো এরকম বিনিয়োগের ক্ষেত্রে হয়েছে, মংলা বন্দরের ক্ষেত্রে হয়েছে। আমরা জানি চট্টগ্রামের আনোয়ারা চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সেটার বিষয়ে আপনার সমঝোতা স্মারক সই হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের সংবাদ সংস্থা, দেন রেডিও, টিভি, এইগুলোর বিষয়ে 4টা সমঝোতা স্মারক হয়েছে। আমাদের মাধ্যমে পাঠ্যক্রমে, স্কুল পাঠ্যক্রমে এবং কারিগরি শিক্ষায় চীনের মান্দারিন ভাষা শেখার বিষয়ে 2টা সমঝোতা, সব মিলিয়ে এই দলিলগুলো হয়েছে। তো ইশতেহার ঘোষণা হয়েছে 50 বছরের মধ্যে, এবার নিয়ে তৃতীয়বার। প্রথমবার হয়েছিল 1975 সালে, এরপরের দ্বিতীয়টি হয়েছে সম্পর্কে 30 বছর পূর্তিতে 2005 সালে, এবার তৃতীয়বার। তাহলে সেটা একটা তাৎপর্যপূর্ণ। এখন প্রশ্ন উঠতে পারে যে যৌথ ঘোষণা বা বিবৃতির চাইতে ইশতেহারটা কেন গুরুত্বপূর্ণ বা কেন জরুরি? গুরুত্বপূর্ণ এই জন্যই, ইশতেহার যখন ঘোষণা করা হয়, দুজন শীর্ষ নেতা সুস্পষ্ট কিছু অঙ্গীকারের কথা বলেন, সেই অঙ্গীকারের পথ ধরে এগিয়ে যাওয়া যায়। তো মোটা দাগে যদি বলেন, রাজনৈতিক পরিসরে আপনি তুলনা করতে চাইলে হয়তো আপনি প্রশ্নটা আপনার মনে ঘুরপাক খাচ্ছে, তাহলে কয়টা চুক্তি হলো, তাহলে কত টাকা সহায়তা হলো বা কতগুলো প্রজেক্ট হলো। এইবারের ভিজিটটাকে আমার মনে হয় আর্থিক সহায়তা, প্রকল্প, এগুলোতে না দেখে বরঞ্চ রাজনৈতিক পরিসরটাকে বড় করে দেখানো উচিত। এবং আমরা যদি 14টি দফা তো বলা হয়, 14টি অনুচ্ছেদকে 14টি দফা বলা হয় সাধারণত এভাবে মূল্যায়ন করে, যেগুলো যদিও 15টি। তো 15টির মধ্যে প্রথমটিকে এই জন্য বাদ দেওয়া যে সেখানে আমন্ত্রণ পেয়েছেন, আমন্ত্রণে তিনি গেছেন, সঙ্গে কোথায় কোথায় কি এঙ্গেজমেন্ট সেটা আছে। তো 14 দফা, তো সেটা যদি আমরা একটু আলোকপাত করি তাহলে দেখবো এখানে বেশ কিছু নতুন নতুন উপাদান আছে। আপনি অনুষ্ঠান শুরুর আগে যেমন বলছিলেন সংযুক্তি বা কানেক্টিভিটির কথা। রাইট ভাই, মিয়ানমার হয়ে বাংলাদেশ চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিং ঢাকাকে দিয়েছে। এই সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে সফর শেষ করে ঢাকা যাত্রার আগেই একটা সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তো তিনি সেখানে
এই যে আপনার অর্থনৈতিক করিডোরের কথা আপনি বলছেন, সেই বিষয়টা বিস্তারিতভাবে বলেছেন যে যোগাযোগ এবং অর্থনীতির ব্যাপ্তি বাড়াতে বাংলাদেশ থেকে মিয়ানমার, অর্থাৎ মাঝখানে মিয়ানমার, শুরুটা বাংলাদেশ, চীন পর্যন্ত একটা ইকোনমিক করিডোর বা অর্থনৈতিক করিডোর সেখানে আছে, যে একটা করিডোর করা। করিডোরের মূল উদ্দেশ্য হলো, যদিও তিনি বাংলাদেশ পার্সপেক্টিভটা বলছে, অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, অর্থনৈতিক বিনিময় হবে এবং বহুমাত্রিক সংযুক্তি হবে, এই বিষয়গুলো উনি বলছিলেন। এখন এটা কবে এসছে কি এসছে তার চাইতে বড় কথা আমি বলি, এখানে এই করিডোরটা বাংলাদেশ থেকে শুরু হয়ে কক্সবাজার হয়ে চীনের কুনমিং, ইউনান প্রদেশের কুনমিং পর্যন্ত যাবে এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশ মানে চট্টগ্রাম, তো চট্টগ্রাম বন্দর, এদিকে মিয়ানমার চকফু হয়ে ইউনান প্রভিন্সে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যে বৈঠকটি করলেন, সেটির উপরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি প্রচার করেছে। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে উচ্চমানের বিআরআই প্রজেক্ট যেমন করবে, তেমনি উন্নয়নের কৌশল প্রণয়ন করবে। চীন তার আপনার উন্নয়নের অভিজ্ঞতা শেয়ার করবে, পরিবেশ বান্ধব জ্বালানি এবং পরিবেশ বান্ধব উৎপাদন কিভাবে বিকাশ করা যায় সেটা করবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডেভেলপমেন্ট অফ চায়না বাংলাদেশ ইকোনমিক করিডোর ফর গ্রেটার রিজনাল কানেক্টিভিটি। এখন জিনিসটাকে অনেক সময় আমরা দেখি কি, আমরা খুব ছোট পরিসরে দেখি, হ্যাঁ বাংলাদেশের তো উন্নতি বা উন্নয়ন হবেই, এটা কিন্তু গ্রেটার ইকোনমিক কানেক্টিভিটির কনটেক্সটে উনি বলছেন। এখানে মনে রাখা উচিত এই প্রস্তাবটা কিন্তু নতুন নয়। আমরা জানি বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং চীন নিয়ে বিসিআইএম নামের একটা কানেক্টিভিটি প্রজেক্ট ছিল, উদ্যোগ ছিল। সেই উদ্যোগটা হতে 2013-14 গিয়ে থমকে দাঁড়ায়, বিশেষ 13তেই আসলে মুখ থুবড়ে পড়ে। তো যেহেতু ভারত সেখানে কিছু বিষয়ে ভারতের এটা হলো চট্টগ্রাম, কলকাতা, মিয়ানমার হয়ে কুনমিং পর্যন্ত। তো এক পর্যায়ে ভারত সেই প্রক্রিয়ায় থাকবে কি থাকবে না এমন টানাপোড়েনের মধ্যে চীনের পক্ষ থেকে বলা হয়, ঠিক আছে ভারত যদি এখানে রাজি না হয়, আমি বলছি 2013 সালের অক্টোবরের কথা, অর্থাৎ সে সময় এই প্রজেক্টটা আসছে। তো কাজে এই প্রজেক্টটা নতুন না, একটা পুরনো প্রজেক্ট, নতুন করে চীন এখন আঞ্চলিক সংযুক্তির জন্য বলছে। তো আঞ্চলিক যে বহুমাত্রিক সংযুক্তি বা সংযোগের কথা চীন বলছে, এখানে আমরা অবশ্যই এটাতে আগ্রহী হব। আমরা পাশাপাশি আমরা দেখব আমরা এটাতে যুক্ত হওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য কতটা তৈরি আছে এবং এটাতে আমাদের সুফলগুলো কী কী থাকতে পারে। এবার যদি আমি এই করিডোরের বাইরে এবারের বৈঠকে যদি গুরুত্বপূর্ণ কিছু হয় বলি, সেখানে দেখেন এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী পর্যায়ের এবার সফর হলো এবং প্রধানমন্ত্রী গেছেন বাংলাদেশে। পরবর্তীতে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে আসবেন এটা, এবং চীনের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীনে গেছেন, অর্থাৎ এই সফর বিনিময়গুলো হবে এবং দুই দেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে, যেটা আগে নেই, একটা বৈঠকে আলোচনা করার জন্য তারা এক হয়েছে। এবং বেল্ট অ্যান্ড রোডে আমরা 2016-তে যুক্ত হয়েছিলাম, সেখানে বেল্ট অ্যান্ড রোডের আওতায় ছোট ছোট কিছু প্রকল্প এবং শিল্পায়নের ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়া যায় কিনা সেটার কথা বলা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে মংলার বাণিজ্যের কথা আসছি, মংলা বন্দরের আধুনিকায়ন এবং উন্নত প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়ে তার সক্ষমতা বাড়ানো যায় কিনা সেটার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সমঝোতা স্মারক হয়েছে চট্টগ্রামে চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল নিয়ে। এখন চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলটি যেহেতু চট্টগ্রামের আনোয়ারায় হবে, স্বাভাবিকভাবে এটার সাথে মিলে বন্দর উন্নয়নের কিছু ব্যবস্থা আসবে। একটা বিষয় অনেকদিন ধরে বলা হয়ে থাকে, চীনের সাথে আমাদের বাণিজ্য ঘাটতিটা অনেক বেশি। তো বাণিজ্য ঘাটতির জন্য আপনি অনুষ্ঠানের আগে বলছিলেন রয়টার্সের একটা কথা, যে ঘাটতি কমানো, তো সেটিরই অংশ হিসেবে হয়তো 100% শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো নতুন, এবং এর মধ্যে আছে তিস্তা খুব আলোচিত একটা বিষয়, এবং অন্তর্বর্তী সরকারের আমলে আগ্রহ আছে। তিস্তার বৃহদায়তন প্রকল্প অর্থায়নও চাওয়া হয়েছে। কিন্তু গতকাল যখন চীনের পানি সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন, তখন তিনি বলেছিলেন যে আমরা সমন্বিত নদী ব্যবস্থাপনা, টেকসই নদী ব্যবস্থাপনায় আমাদের মধ্যে একটা কাঠামো আছে, তারা আওতায় সহযোগিতা করতে চায়। এর পাশাপাশি আমরা তিস্তা নিয়ে কিছু প্রকল্পের কথা ভাবছি, সেখানে কারিগরি সহযোগিতা। এবং আজকে জয়েন্ট কমিউনিকেতে যেটা বলা হয়েছে যে চীন তিস্তা নদী নিয়ে যে সমন্বিত ব্যবস্থাপনা এবং ওই যে বৃহদায়তন প্রকল্প, সেখানে সে তার মতো করে
সক্ষমতা বৃদ্ধিতে যতখানি সহায়তা করা যায় তারা তাতে সহায়তা করবে। তারা ফিজিবিলিটি স্টাডি সহ আর যা যা কাজ প্রয়োজন হয় সেখানে যুক্ত হবে। অর্থাৎ গতকাল প্রধানমন্ত্রী যে বিষয়টা তুলেছিলেন কারিগরি সহায়তা, ওই বিষয়টি পুরোপুরি এখানে আছে। তারপরে আমি তো একটু আগে বলছিলাম জিডিআইতে যুক্ত হওয়ার কথা, ব্রিক্সে বাংলাদেশের সদস্যপ্রাপ্তি, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্যপ্রাপ্তি, এগুলোতে চীন খুব জোরালোভাবে সমর্থনের কথা বলেছে। এবং খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণে আলোচনা না হলে এই সফর নিয়ে যখন কৌতূহল একটা বিষয় চলে আসে ভূ রাজনীতি। এবং যৌথ ইশতেহারের একটা জায়গায় খুব পরিষ্কার করে বলা হয়েছে, তাইওয়ান ইস্যু না বললেই নয়, তাইওয়ানের ব্যাপারে বাংলাদেশ এক চীন নীতিতে যে সমর্থন এবং রিইউনিফিকেশন অফ তাইওয়ানের যে বিষয়টা, সেখানে এই জায়গাতে জোরালোভাবে সমর্থন করেছে। আর এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফেসিবাদী এবং আগ্রাসীভাবে কারো উত্থান যাতে না হয় সেই জায়গাতে তারা কায়রো ডিক্লারেশন, পোস্টড্যাম প্রোক্লেমেশন এবং অন্যান্য জাতিসংঘ সনদের অন্যান্য ধারা অনুযায়ী আন্তর্জাতিক পরিসরে একে অন্যকে সহযোগিতা করবে। তো মোটা দাগে আমি যদি বলি এই সফরটা বেশ ভবিষ্যৎমুখী এবং ইতিবাচক বলেই হয়েছে। এবং সামনের দিনগুলোতে আমাদের ঠিক আসলে অপেক্ষা করতে হবে এই যৌথ ইশতেহারের আলোকে এবং শীর্ষ নেতারা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেটা ধরে তারা এগুলো বাস্তবায়নের জন্য কি কি পদক্ষেপ নিতে থাকেন। চীন সফর শেষে রাষ্ট্রীয় পর্যায়ে তো নিশ্চয়ই এই সফর নিয়ে ব্রিফিং করা হবে, তাই তো? হওয়ার কথা সাধারণত হয়ে থাকে এই ধরনের শীর্ষ নেতাদের সফরের পর দেশে ফিরে একটা ব্রিফিং করা হয়ে থাকে। আশা করি তো যে সব প্রশ্ন আসবে, মানুষের জিজ্ঞাসা থাকবে, সেগুলো বিষয়ে আশা করা যায় আরো বিশদে তারা বলতে পারবেন। কারণ এখানে আমরা যদি বলি 3 দিন হলো চীনের রাষ্ট্রীয় সফর, মূলত কালকে সারাদিন যথেষ্ট ব্যস্ততার মধ্যে ছিল। আর আজকে সকাল থেকে বললাম অন্তত 4টি কর্মসূচি, যে তিয়ানানমেন স্কোয়ারে গিয়ে শ্রদ্ধা জানানো, ন্যাশনাল পিপল কংগ্রেসের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রায় ঘণ্টাখানিকের আলোচনা, সেটা দুজনের মধ্যে আবার কিছুক্ষণ কথা হচ্ছে। তো সব মিলে দুপুরের মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত ওনার শিডিউলটা খুব প্যাক ছিল, গতকালও তাই ছিল। তো আশা করা যায় ফিরে এসে প্রতিনিধি দল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে হয়তো গণমাধ্যমকে আরো বিস্তারিতভাবে এই সফর সম্পর্কে জানানো হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিশ্লেষণ করার জন্য। ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক, নির্বাচিত খবরে কথা বলছিলাম প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজের সঙ্গে। আমরা আলাপ করছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের 3 দিনের চীনের রাষ্ট্রীয় সফর নিয়ে। নির্বাচিত খবর আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন।